শুরু করছি আজকে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা। দেখ, আগের দিনকে আমরা 5 নম্বর চ্যাপ্টারটা শেষ হয়ে গেছিলো। আজকে আমরা শুরু করছি অভিব্যক্তি অভিযোজন। অভিব্যক্তি কথাটার মানেটা কি? অভিব্যক্তি কথাটার মানেটাই হচ্ছে যে কীভাবে চেঞ্জ হয়েছে, কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেকটা বডির মধ্যে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে। যেমন যা বন মানুষ থেকে মানুষের আবির্ভাব হয়েছে, একটা ছোট ছোট গলা জিরাফ থেকে আস্তে আস্তে বড় গলা জিরাফের উদ্ভব হয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে। তাহলে এই ইমপ্রুভমেন্টটাই হচ্ছে কিন্তু আমাদের অভিব্যক্তির একটা বৈশিষ্ট্য। এই অভিব্যক্তির বৈশিষ্ট্যটা থেকে ফার্স্ট অফ অল জানবো যে অভিব্যক্তিটা কাকে বলছে। অভিব্যক্তিটা কাকে বলছে? দেখ, লেখা আছে যে মন্থর বা গতিশীল প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে সরল জীব থেকে জটিল জীবের উদ্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে সেটা কি বলছে কিন্তু অভিব্যক্তি। তাহলে সেটা কি বলা থেকে কি জৈব অভিব্যক্তি একই জিনিস। ঠিক আছে, তাহলে এবার দেখ, যে জিনিসটা থেকে বলছে যে জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি মানে কি বলেছে? যে বিজ্ঞানী ওপারিন এর এর একটা মত প্রকাশ করেছেন। তিনি কি বলছেন? যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো থেকে ধীরে ধীরে একটা জটিল যৌগের আবির্ভাব ঘটেছে। মানে কিরমভাবে জটিল যৌগ তৈরি হয়েছে সেই স্টেপগুলো উনি বলেছেন। জীব সৃষ্টি সম্বন্ধে ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক বিবর্তনবাদ বলা হয়েছে। তাহলে রাসায়নিক বিবর্তনবাদ কে করেছেন? হ্যালডেন, ওপারিন ও হ্যালডেন। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখ, এই যে আরেকটা হচ্ছে বিজ্ঞানী ওপারিন আদিম পৃথিবীতে সরল যৌগ থেকে জটিল যৌগ বা দিয়ে যে জীব তৈরি হয়েছে সেটাকে বলেছেন, সেটা বলেছেন ওপারিন। তো প্রত্যেকটার ক্ষেত্রে কে কোনটা কি বলেছেন এখানে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপর দেখ অনেকগুলো রাসায়নিক স্টেপ ওয়াইজ কীভাবে উদ্ভব হয়েছে সেই জীবগুলো, সেটার কথা বলা হয়েছে। যেমন দেখ, জৈব যৌগের উৎপত্তি মানে কীভাবে জৈব যৌগটা এসছে। ফার্স্ট অফ অল দেখ, তৈরি হয়েছে কি, যে প্রথম যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল সেটার নাম হচ্ছে কি হাইড্রোকার্বন। এটা কি আছে? অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, এরকম অনেকগুলো যৌগ আছে। এই যৌগ থেকে তৈরি হয়েছে। তো ওখানে দেখ অনেকগুলো উপাদান ওখানে দেওয়া আছে। তো এত কিছু এই ডিটেলস এখানে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, অনেকগুলো লাইন আছে, অতটা পড়ার দরকার নেই। শুধু কয়েকটা জিনিস পড়বি। যেমন হাইড্রোকার্বন সৃষ্টি হয়েছে, প্রথম হাইড্রোকার্বন কী ছিল ওই পড়লি, হচ্ছে অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন। ঠিক আছে, 2-1টা নাম পড়লি। তারপর হচ্ছে দেখ জৈব যৌগের মিশ্রণ, মানে যে এই যে যতগুলো জৈব যৌগ আছে, তাহলে ফার্স্ট অফ অল তো জৈব যৌগগুলো তৈরি হলো। তো সেগুলো তো মিশ্রণ হওয়ার পর কি তৈরি হলো? জৈব যৌগের মিশ্রণ হয়ে যাওয়ার পর দেখ তৈরি হয়েছে অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যালডিহাইড, কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড। এইগুলো নিয়েই যখন সমুদ্রের জলে মিশে সৃষ্টি হয়েছিল গরম তরল স্যুপ। তাহলে গরম তরল স্যুপ কী নিয়ে তৈরি হয়েছিল? এটা হচ্ছে তার আনসার। এবার হচ্ছে জটিল যৌগের উৎপত্তি। এবার দেখ, তার মানে কি হলো, জৈব যৌগটা এলো, তারপর সেগুলোর মিশ্রণ ঘটলো। এবার হচ্ছে সেগুলো থেকে জটিল যৌগ কীভাবে উৎপন্ন হচ্ছে। দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে কি পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এগুলো সাধারণত গঠিত হয়েছে। এগুলো হচ্ছে জটিল যৌগের উৎপত্তি। তারপর নিউক্লিক অ্যাসিড, ওখান থেকে দেখ আরএনএ, তারপরে আস্তে আস্তে ডিএনএটা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখ ওখানে একটা লাইনের পর লেখা আছে কোয়াসার্ভেট কি? প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একটা কোলাইডীয় জাতীয় পদার্থ গঠন করেছিল, যেটার নাম হচ্ছে কোয়াসার্ভেট। মানে একটা প্রোটিনগুলো জমে গিয়ে একটা থকথকে কঠিন পদার্থকে তৈরি করেছে, যেটার নাম হচ্ছে কি কোয়াসার্ভেট বলা হয়। তাহলে কোয়াসার্ভেটটা কি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত একটা সত্তা, যেটা কোষ পর্দার মধ্যে দ্বিস্তরী একটা আবরণ থাকে। আচ্ছা, তারপর দেখ কোয়াসার্ভেট। আচ্ছা, তাহলে দেখ কোয়াসার্ভেট কী নিয়ে তৈরি হয়েছে। তাহলে প্রোটিনগুলো জমে গিয়ে একটা জেলির মতো পদার্থ তৈরি করেছে, সেটার নাম হচ্ছে কি কোয়াসার্ভেট। তাহলে কোয়াসার্ভেটটা হচ্ছে কি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দিয়ে একটা এরকম দ্বিস্তরী আবরণ আছে। আচ্ছা, ওখানে দেখ লেখা আছে বিজ্ঞানী দের মতবাদ অনুযায়ী, তার মধ্যে ওপারিন তার মতে কি বলেছে। দেখ, কোয়াসার্ভেট থেকে আদিকোষ সৃষ্টি হয়েছিল। তাহলে আদিকোষ কোত্থেকে সৃষ্টি হয়েছিল? তাহলে ওখান থেকে দাগ দিবি একটা, যে আদিকোষ কোত্থেকে সৃষ্টি হয়েছে। কোয়াসার্ভেট থেকে আদিকোষ সৃষ্টি হয়েছে। আচ্ছা, ফক্সের মতে কি বলেছে? প্রথম কোষ সৃষ্টি হয়েছিল কোথায়? মাইক্রোস্ফিয়ার থেকে। তাহলে প্রথম কোষ কোথায় সৃষ্টি হয়? মাইক্রোস্ফিয়ার। আচ্ছা, মাইক্রোস্ফিয়ারের অর্থটা কি? অর্ধবেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের একটা গঠন। কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে প্রথম কোষ প্রোটোবায়ন বা প্রোটোসেল উৎপন্ন হয়। তাহলে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল কোথায়? সমুদ্রের জলে। এখানে অনেকগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসে, কোয়াসার্ভেট কি, মাইক্রোস্ফিয়ার কি, প্রথম কোষ কোথায় তৈরি হয়েছিল, এইগুলো কিন্তু এখানে প্রশ্ন আসে। এবার দেখ, মিলার উলের একটা পরীক্ষা করেছিল। তো মিলার উলের পরীক্ষা থেকে মেন এখানে প্রশ্নটা আসে
কী জিনিসটা মানে কী উপাদান দিয়ে তৈরি। দেখ এখানে লেখা আছে যে একটা কাঁচের ফ্লাক্সের মধ্যে করেছিল, তার মধ্যে জিনিসটা হচ্ছে মাঝখান প্যারাগ্রাফ করে দেখ লেখা আছে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কী অনুপাতে আছে? 2:1। তো পরীক্ষার সময় মাঝে মাঝে জিনিসটা উল্টে দেয়, কখনো হয়তো দিয়ে দেয় যে মিথেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, তখন হয়ে যাবে 2:1:2, সেরকম অনুযায়ী তাদের তোকে ওটা মনে রাখতে হবে যে সবসময় শুধু ওইটা দিল মনে রাখলেই হবে না যে 2:2:1, ঠিক আছে, নামগুলো মনে রাখতে হবে। তাহলে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন নিয়ে তৈরি করেছে কি 2:2:1। এইটা করার পর দেখ ওই প্যারাগ্রাফের নিচের দিকে দেখ লেখা আছে কী উৎপন্ন হয়েছিল। দেখ লেখা আছে গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, এরকম অনেকগুলো জৈব অ্যাসিড ধরনের জিনিস তৈরি করে। তো ওইখান থেকে আস্তে আস্তে যৌগগুলো তৈরি হয়, আর তারপর আস্তে আস্তে অভিব্যক্তির বিভিন্ন রকম ধারণা আস্তে আস্তে তৈরি হয়। তো এই জন্য দেখবি এর পরের পেজেতে 97 পেজেতে দেখ একটা লিস্ট করে দেওয়া আছে যে কীরকমভাবে নতুন জন্ম কীভাবে তৈরি হলো। দেখবি যাদের হয়তো নতুন বই তাদের ক্ষেত্রে দেখবি একটা লিস্ট করে এরকম ওপর থেকে ছকের মাথা করে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন দিয়ে একটা না পড়লেও চলবে, যেটা শর্টে করা আছে সেটা মুখস্থ করবি, ওইটাই কিন্তু পরীক্ষা আছে। এইটাই কিন্তু মেন আসে পরীক্ষা, যে অভিব্যক্তি কীভাবে তৈরি হচ্ছে। তাহলে দেখ কীরকমভাবে হয়েছে পৃথিবীর সৃষ্টি, তারপর ওখান থেকে আসছে জীবনের উৎপত্তি, তারপর ওখান থেকে আসছে কি এককোষী জীব, এককোষী জীব থেকে আসছে সালোক সংশ্লেষীয় ব্যাকটেরিয়া, পরিবেশের সঙ্গে অক্সিজেন ত্যাগের সূচনা, তারপর ওখান থেকে আসছে বহুকোষী জীব, তারপর আসছে মাছের মতো মেরুদণ্ডী, তার মানে প্রথম কারা আসে বলতো, তার প্রথমে আসে মাছ, তারপরে আসছে হচ্ছে তো ডাঙার যে উদ্ভিদগুলো, তারপর পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হওয়ার পর আস্তে আস্তে উভচর প্রাণী আসে, উভচর প্রাণীর থেকে তারপর আস্তে আস্তে ডাঙায় ওঠা প্রাণী তৈরি হয়, তারপর ওখান থেকে সরীসৃপ হয়ে গিয়ে পক্ষী আর স্তন্যপায়ীতে দুটো ভাগ হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে দেখ জৈব অভিব্যক্তির মতবাদ অনুযায়ী ফার্স্ট যে বিজ্ঞানীটা এসে প্রথম তার কথা বলেছেন সেটা হচ্ছে ফরাসি বিজ্ঞানী জা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক, ঠিক আছে। ওই ল্যামার্ক কী করেছিলেন? ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে ফিলোসফিক জুওলজিক নামক একটা বই লিখেছেন, ঠিক আছে। তাহলে ফিলোসফি জুওলজি নামক একটা বই লিখেছে, ওইখানেই কিন্তু অভিব্যক্তি সংক্রান্ত অনেক কিছু জিনিস তিনি লিখেছেন। তো এইটার নাম তিনি দিয়েছেন কি ল্যামার্কবাদ নামে পরিচিত, জিনিসটার নাম হচ্ছে কি ল্যামার্কবাদ। তো উনি কী আলোচনা করেছেন ল্যামার্কবাদের মতবাদ অনুযায়ী? দেখ ফার্স্ট অফ অল কী লেখা আছে, পরিবেশের প্রভাব। তো এইগুলো ভেতরে যা লেখা আছে, লেখাগুলো জাস্ট একবার দুবার করে পড়বি, পড়ে এটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবি। আচ্ছা, তাহলে দেখ পরিবেশের ওপর প্রভাব, পরিবেশের প্রভাবটা কীরকম বলছে, মাটি, খাদ্য, তাপমাত্রার ওপর প্রভাব ফেলছে। কারণ দেখ একটা মরুভূমি অঞ্চলের একটা উদ্ভিদ হোক একটা প্রাণী, ওখানকার উদ্ভিদগুলো দেখবি পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, বা ওখানকার যদি মানুষগুলোকে দেখিস তারা যখন উটের পিঠে করে যাচ্ছে তাদের গা হাত পায়ে দেখবি পুরোটা করে কভার আপ করা, ঠিক আছে। তাহলে এখানকার মানুষদের সঙ্গে তাহলে সেটা অনেকটাই আলাদা। এখানকার মানুষরা যতটা পাচ্ছে ছোটোখাটো জামা কাপড় পরছে, কারণ এখানকার তাপ অতটা বেশি নয়, বা এখানকার গাছপালাগুলো এরকম ধরনের নয়। তাহলে এটা একটা জিনিস। তারপর হচ্ছে দেখ অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, যে অঙ্গটা ব্যবহার হলো না সেটা আস্তে আস্তে, যেটা অব্যবহার হলো না যেটা ব্যবহার হয়েছে সেটা রয়ে গেছে, যেটা অব্যবহৃত যেটা হচ্ছে না সেটা আস্তে আস্তে ওটা উড়ে গেছে, মানে সেই অঙ্গটা আস্তে আস্তে অবলুপ্তি হয়ে গেছে। তাহলে দেখ প্রথমে বললো কি, যেটা বললাম যে অঙ্গগুলো তোর অব্যবহৃত হচ্ছে সেগুলো আস্তে আস্তে অবলুপ্তি ঘটছে। ওইখানে দেখ লেখা আছে যে অঙ্গগুলো দুর্বল ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে সেটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে। তারপর বলছে দেখ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্য তার আগের জেনারেশনে সেটা এসছে, সেটাই তার পরের জেনারেশনে সেটা উত্তরাধিকার সূত্রে সেটা বয়ে নিয়ে যাচ্ছে। সেটাকে বলেছে কি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। তাহলে এটাও কে বলেছে? ল্যামার্কের মতবাদে। নতুন প্রজাতির উৎপত্তি, তাহলে নতুন যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আসছে সেখান থেকে নতুন নতুন প্রজাতি তৈরি করছে, সেটার উৎপত্তি ঘটছে। আচ্ছা, এরপর আছে দেখ ল্যামার্কের মতবাদের সপক্ষে কিছু উদাহরণ তিনি দিয়েছেন। উদাহরণগুলো কী কী তিনি দেখ বলেছিলেন যে স্থলচর পাখির মধ্যে দেখ খাদ্যের খোঁজের জন্য ওরা কী করেছে, জলে যাওয়া শুরু করেছে, তা সেখানে সাঁতার কাটার জন্য ওদের পাখিগুলোর পায়েতে দেখ প্রত্যেকটা আঙুলগুলোর মাঝখানে একটা পাতলা পর্দা দিয়ে আবৃত করা হয়েছে, কারণ যাতে ওদের সাঁতার কাটতে সুবিধা হয়। ওই জন্য ওদেরকে ওটা কী বলছে, লিপ্ত পদে পরিণত হয়েছে। যেমন হচ্ছে হাঁসের লিপ্ত পদ, হাঁসের পাতাগুলো দেখবি পায়ের পাতাগুলো প্রত্যেকটা কিন্তু লিপ্ত পদ দিয়ে কানেক্টেড করা থাকে। এছাড়া কি বলছে 2 নম্বর পয়েন্টে দেখ লেখা আছে ল্যামার্কের মতে খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতাটা খাওয়ার জন্য আস্তে আস্তে ওদের গলাটার ইমপ্রুভমেন্ট ঘটলো, ঠিক আছে। তাহলে ওদের গলাও যেমন ইমপ্রুভ হয়েছে, প্লাস হচ্ছে ওদের পাগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে।
তারপর হচ্ছে সাপের পূর্বপুরুষ গিরগিটির মতো 4টে পা ছিল, সেটা দেখ বর্তমানে কিন্তু সাপের পা আস্তে আস্তে ওটার আর লোপ পেয়ে গিয়ে ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অবলুপ্তি। উট পাখির ক্ষেত্রে কীরকম হয়েছে, তাদের পূর্বপুরুষের ডানা ছিল, যতটা আস্তে আস্তে আপডেটেড হয়েছে ওর কিন্তু সামনের ডানাটা কিন্তু আস্তে আস্তে ওটা আর কিন্তু কার্যক্ষমতা হারিয়ে গেছে, তাই জন্য ওটা প্রায় এখন লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। এছাড়া দেখ লিপ্ত এই যে ল্যামার্কের মতবাদের কেউ কেউ আবার এটার বিপক্ষে কেউ কেউ উদাহরণ দিয়েছে। সেটা কি বলছে যে বিজ্ঞানী ভাইসম্যান তিনি কি করেছিলেন, তিনি একজোড়া ইঁদুর দম্পতি নিয়ে লেজ কেটে দিয়েছিলেন, লেজ কাটার পর 35 জেনারেশন ধরে তিনি তাদেরকে মানে দিয়ে অনেক রকমভাবে জনন কার্য কাজ চালিয়েছিলেন। তো সেই কাজটা চালানোর পর দেখতে পেয়েছিলেন যে লেজ কাটা সত্ত্বেও যারা জন্মাচ্ছে তাদের কিন্তু লেজ নিয়েই তারা জন্মাচ্ছে, লেজ কাটা অবস্থায় কারোর কিন্তু নেই। তাই জন্য তাদের যতই হোক না কেন ল্যামার্কের মতবাদ এখানে কিন্তু মানছে না, কারণ ল্যামার্ক বলেছিল কি যে প্রত্যেকটা জিনিসের উত্তরাধিকার সূত্রে সেটা পরের জেনারেশনে চলতেই থাকে। ও তো জন্মাবার পরেই কিন্তু ও লেজটা কেটে দিচ্ছে, তাহলে ও নেক্সট জেনারেশন না আসারই কথা, কিন্তু তার সত্ত্বেও দেখা গেল কি তার পরের জেনারেশনও কিন্তু ওই লেজটা কিন্তু চলে আসছে। তারপরের পয়েন্টে দেখ লেখা আছে ড্রসোফিলা মাছি। ড্রসোফিলা মাছিকে কী করেছিল, 60খানা জেনারেশন ধরে অন্ধকার ঘরে তাদেরকে এই জনন কার্য ঘটিয়েছিলেন, যাতে দেখতে পেয়েছিলেন যে কোনো অন্ধ মাছি জন্মায় কিনা। সেখানেও দেখেছিলেন যে কোনো রকম অন্ধ মাছি জন্মায়নি। তার মানে তাদেরকে শুধু এই রকম পরিবেশে রাখলেই যে তারা কিন্তু এরকম পরিবেশ তৈরি হয়ে যাবে, এর কিন্তু কখনো মানে নেই। এবার দেখ ডারউইন কী করলো, ল্যামার্কের যে মতবাদগুলো ছিল ডারউইন এসে সেগুলোকে কিছু আপডেট করলো। তার মানে দেখ ডারউইন এসে তিনি কী করেছেন, দেখ তার লেখা একটা যে নিয়মগুলো, তার যে মতবাদটা সেটার নাম কি দিয়েছেন, ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ নাম দিয়েছেন। তার লেখা বইটার নাম কি, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে, বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওইটা কিন্তু পুরোটাই নাম, কিন্তু কোনো এরকম একটা দুটো ওয়ার্ড নয় কিন্তু, ঠিক আছে। তো ওইটা হচ্ছে পুরোটাই নাম, ওটা পুরোটাই লিখতে হবে। এবার ডারউইনবাদ তিনি কী বলেছেন, তিনি বলেছেন যে অত্যধিক হারে বংশবৃদ্ধি, অর্থাৎ তিনি কী বলছেন দেখ যে বিভিন্ন রকম অবস্থাতে, তাহলে দেখ ওখানে একটা উদাহরণস্বরূপ কী দিয়েছে, যে একটা সলমন মাছ প্রজনন ঋতুতে কতগুলো ডিম পাচ্ছে, দেখ 3 কোটি ডিম পাচ্ছে। একটা ঝিনুক একসাথে 12 কোটি ডিম্বাণুকে উৎপন্ন করে, তার মানে অত্যধিক হারে বংশবৃদ্ধি। এটা তাহলে কে বলছেন, এটা হচ্ছে ডারউইনবাদের ব্যাখ্যা, ঠিক আছে। ডারউইনবাদের ব্যাখ্যার ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি অত্যধিক হারে বংশবৃদ্ধি। নেক্সট পয়েন্ট হচ্ছে কি সীমিত খাদ্য বাসস্থান। খাদ্য যদি কমে যায় বাসস্থানের জন্য একটা অভাব ঘটবে, তাহলে সীমিত খাদ্য আর বাসস্থানের জন্য কিন্তু অনেক কিছুই পরিবর্তন ঘটছে। তারপর হচ্ছে দেখ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কেন বলছে, তাহলে দেখ অস্তিত্বের জন্য জীবন সংগ্রামকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কি অন্তঃপ্রজাতি আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি। অন্তঃপ্রজাতি কথাটার মানেটা কি, অন্তঃপ্রজাতি কথাটার মানে হচ্ছে একটা বাঘের সঙ্গে একটা বাঘের লড়াই, একটা সিংহের সাথে একটা সিংহের লড়াই, একটা মানুষের সাথে একটা মানুষের লড়াই, সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি, মানে নিজেদের মধ্যে যখন যে লড়াইটা হচ্ছে সেটাকে বলা থাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম। আর আন্তঃপ্রজাতি মানে যেখানে দুটো বিভিন্ন রকমের প্রজাতি তৈরি হচ্ছে সেটাকে বলা থাকে আন্তঃপ্রজাতি। মানে একটা বাঘের সাথে একটা সিংহের হচ্ছে, একটা বাঘের সাথে একটা হরিণের হচ্ছে, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। তারপর একটা বলছে দেখ ভেদ বা প্রকরণ। পৃথিবীতে দুটি জীব কখনোই কিন্তু অবিকল একই রকম দেখতে হয় না, কিছু না কিছু হলেও পার্থক্য হবে। যে যমজ হবে তার মধ্যেও কিছু না কিছু একটা পার্থক্য থাকবেই, তবেই তাকে যমজ বললেও তার মধ্যে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যাবে। তাহলে সেটাতে কি তৈরি হচ্ছে, ভেদ বা প্রকরণ তৈরি হচ্ছে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক কিছু পরিবর্তন এখানে লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে কি যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন মানে কি বোঝায়, জীবন সংগ্রামে যারা জয়ী হয়ে যায় সেই বৈশিষ্ট্যটা তাদের পরের জেনারেশনে চলে যায়, ঠিক আছে। ওই জন্য বলছে অন্যেরা কালক্রমে আস্তে আস্তে কী হয় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। তাহলে দেখ যোগ্যতমের উদ্বর্তনের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে ছোট ছোট যে অভিযোজনমূলক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো বেঁচে থাকার জন্য দরকার হয়ে যাচ্ছে বা দরকার হচ্ছে। অন্যরা কী হচ্ছে কালক্রমে যদি সেটা সেই বৈশিষ্ট্যটা তারা যদি দেখাতে না পারে তাহলে সেটা আস্তে আস্তে অবলুপ্তির পথে চলে যাচ্ছে। তাহলে জীবনের মধ্যে যে সংগ্রামটা তৈরি হচ্ছে, দেখা গেল যে দুটো বাঘ, একটা নর্মাল বাঘ আছে আর একটা চিতাবাঘ। চিতাবাঘটা দৌড়ে শিকারকে ধরতে পারছে, নর্মাল বাঘ যারা রয়েছে
তারা একটুখানি দৌড়ে যখন দেখলো শিকার পেলাম না, সে ছেড়ে দিল। সে তো চেষ্টা করবেই অল টাইম দিয়ে দৌড়ানোর জন্য, তার মানে কি জীবন সংগ্রাম তোর রয়েছে। সে তার খাবারের জন্য শিকার করছে বা শিকারের জন্য সে যে ছুটছে, সেই ছোটার ক্ষমতাটা যদি তার না থাকে, তাহলে সে কী হচ্ছে, তার যে বৈশিষ্ট্যটা সেটা আস্তে আস্তে অবলুপ্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই জন্য তারপরটা দিয়েছে কি প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন মানে কি বলছে, প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ যেটা প্রতিযোগিতামূলক অবস্থাতে এসে সুযোগ সুবিধা পাচ্ছে, সেটাকেই বলছে প্রাকৃতিক নির্বাচন। মানে প্রকৃতি সেটাকে নির্বাচন করে নিচ্ছে, ঠিক আছে। এই যে দেখ আমরা এই করোনা সিচুয়েশানে এই টাইমে দেখবি আকাশ মোরাললেস অল টাইমই কিন্তু একটা ব্লুইশ ভাব দেখা যাচ্ছে, ঠিক আছে, কারণ কলকারখানাগুলো পুরোটাই বন্ধ। মানুষ একটা বাড়িতে থাকবে বা মানুষ একটা বাড়িতে বসে এই রান্না ওই রান্না চেষ্টা করছে, তাহলে পুরোটা একটা প্রাকৃতিক নির্বাচন। বা এখনকার দিনে প্রথম সময় 2020 সালের প্রথম দিকে যখন লকডাউন শুরু হয়, যখন প্রথম দিকে বলে 1 সপ্তাহ বন্ধ বা 2 সপ্তাহ বন্ধ, তখন একটা মানুষ সাফোকেশন, কী করব অবস্থা থেকে কী করব, এটা মানুষের একটা প্রশ্ন হয়ে থাকতো। এখনকার দিনে লকডাউনটা কোনো ব্যাপার না, ঠিক আছে, আর একটা নতুন লাইফ শুরু হচ্ছে, মানে চলো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তা এইটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মধ্যে একটা পয়েন্ট, ঠিক আছে। মানে প্রকৃতকে তোমায় নির্বাচন করে নিতে হবে। এখন যদি বলে হ্যাঁ 2022 সালটাও আমাদের এরকম করে কেটে যাবে, তো আমরা ওটাকেই মেনে নেবো, ঠিক আছে, চলো চলছে চলুক, এরকম। মানে আমাদের কাজে এগিয়ে যেতে হবে। এই কেউ যেমন কি অনলাইন পরিবেশ কেউ কি জানতো, একটা বাচ্চারা তারা কিন্তু বুঝতো কি অনলাইনে ওই কার্টুন নেটওয়ার্ক এই সমস্ত কিছু জানা যায়, তারা এই গুগল মিট তারা জানতোই না। একটা 3-4 বাচ্চা পর্যন্ত জেনে গেছে একটা গুগল মিটে বা একটা ক্লাস কী করে করতে হয়, কখন কি লিঙ্ক দেবে গ্রুপে, সেখান থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি টাস্ক তারা অনলাইনেই কাজ করছে, একটা গান বাজনা করে সেটা অনলাইনেই তারা সাবমিট করছে। তাহলে এই যে জিনিসগুলো সবাই কিন্তু ওই আপডেটে হয়ে যাচ্ছে, আর কিছু না। তারপর হচ্ছে দেখ নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে নতুন প্রজাতি যে সমস্ত জিরাফগুলো ছোট গলা ছিল, তাদের যত আস্তে আস্তে কী হচ্ছে, উঁচু গাছের পাতাগুলোকে খাওয়ার জন্য গলাটা বাড়াতে থাকলো বা পাগুলো আস্তে আস্তে লম্বা হয়ে গেল, নতুন নতুন জিরাফগুলো যারা হলো তাদের উঁচু উঁচু পা হলো এবং উঁচু গলা হয়ে গেল, ঠিক আছে। তাহলে তারা আস্তে আস্তে কী হচ্ছে, গ্রীবা সুদীর্ঘ হচ্ছে। এই জিনিসটা কিন্তু নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে ব্যাখ্যা। ওই জন্য দেখ কোন জিনিসটা, মানে এখানে নিচে দেখ একটা লিস্ট করা আছে কোন জিনিসটা কোন বৈশিষ্ট্যের আন্ডারে পড়ছে। যেমন দেখ জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি, ওটা কিসের জন্য হচ্ছে, অস্তিত্বের জন্য সংগ্রাম। তাহলে অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার জন্যই মানুষ কিন্তু বংশবৃদ্ধিটা করছে, তাহলে তোকে ওটা মনে রাখতে হবে, অস্তিত্বের জন্য সংগ্রাম। তারপর হচ্ছে খাদ্য বাসস্থানটা ধ্রুবক। তাহলে দেখ অস্তিত্বের জন্য সংগ্রাম, যদি না খাদ্য আর বাসস্থান, আমার খাবারটা তো লিমিট, বাসস্থানটাও লিমিট। তাহলে আগে কী করতো মানুষ, একটা বড় বাড়ি করে একসঙ্গে থাকতো 4-5 জন, সেখানে কী করলো বড় জায়গাটাকে বিক্রি করে দাও, সেখানে একটা ফ্ল্যাট বানিয়ে দাও, অনেক লোক অল্প 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 করে জায়গা জুড়ে ওই একই জায়গার মধ্যে থাকতে পারবে। তার মানে লোক জায়গাটা তো আমাকে ছোটো করতে পারলাম, এইভাবে হচ্ছে। তারপর হচ্ছে দেখ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, তার মানে কি হচ্ছে জীবদেহের পরিবর্তন। তারপর জীবদের পরিবর্তনের জন্য সেখানে কি আসছে, যোগ্যতমের উদ্বর্তন, কারণ যে যোগ্য যে বৈশিষ্ট্যটা সেটা আসছে বলেই জীবদেহের মধ্যে পরিবর্তনটা ঘটছে। তার মানে ওখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট পড়তে হবে। তারপর আসছে কি, তাহলে এই ভাইসম্যান, দ্য ভ্রিস, গোল্ডস্মিথ এরা কি করেছেন, এরা এই যে নতুন নতুন বৈশিষ্ট্যগুলোকে নিয়ে তারা একটা নতুন আইন বা নতুন নিয়ম তারা তৈরি করেছেন, সেটার নাম হচ্ছে কি নয়া ডারউইনবাদ। মানে ডারউইনবাদকে নতুনভাবে সেটাকে সৃষ্টি করছে, বা যেটাকে বলছে আধুনিক সংশ্লেষণবাদ বলা হয়। তো সেখানে কি কি বলছে, ছোট ছোট প্রকরণের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। তারপর দেখ তাহলে মানে ছোটো ছোটো বৈশিষ্ট্যগুলোকে বেশি করে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তারপর সেকেন্ড পয়েন্টে বলছে দেখ ডারউইন কোষ আর জনন কোষের প্রকরণগুলোকে পৃথক করতে পারেননি। মানে কোষ যেরকম ছিল তার মধ্যে যে জনন কোষগুলো সেগুলোকে তিনি আলাদা করতে পারেননি। তারপরটা বলছে ডারউইন প্রকরণের উৎপত্তি দিকে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। মানে এটা হচ্ছে ডারউইনের ত্রুটিগুলো কী কী ছিল, মানে ডারউইনবাদ যে যে নিয়মগুলো প্রকাশ করেছেন তার মধ্যে কোন জিনিসগুলো তিনি দিতে পারেননি, সেটা হচ্ছে ডারউইনবাদের ত্রুটি। তারপরের পয়েন্টে বলছে ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর হুগো দ্য ব্রিস হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা। ওই দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মিউটেশন মানে হচ্ছে এই যে অভিব্যক্তি অভিযোজনের যে আপডেটেশনগুলো সেইগুলোকেই বলছে যে, মানে কেউ কেউ বলেছে এটা একটা প্রকৃতির খেলা বলেছেন। মানে প্রকৃতি যেরকম আমাদেরকে, যেমন করোনা পরিবেশে যেমন আমাদেরকে চেঞ্জ করিয়ে দিয়েছে, এখন মানুষ বেরোলে একটা মুখে মাস্ক, এই যে চেঞ্জ লাইফটা, এইটাকেই বলছে প্রকৃতির খেলা বলে ওইটাকেই নির্বাচন করেছেন। মিউটেশন মানে নতুন জিনিস বা নতুন আবির্ভাব, অভিযোজন, অভিব্যক্তি, এই মানে জিনিসটা হচ্ছে সেম মিউটেশন। তো এইটাকেই প্রকৃতির খেলা বলে অভিহিত করেছেন। তো তারপরে দেখবে একটা ল্যামার্কবাদ আর ডারউইনবাদের একটা পার্থক্য রয়েছে, ওইটা জাস্ট অতটা অবধি দেখে নিবি, ঠিক আছে। তো ওখানে দেখতে পাবি যে কার কী কী বৈশিষ্ট্য, কার কী কী বৈশিষ্ট্য বলেনি, সেই সব জিনিস নিয়ে বলা আছে, ঠিক আছে। তো আমি আজকে ঘোরার আগে অবধি আমি আজকে পড়ালাম।